ডক্টর ইউনূস কি সেই ধারাবাহিকতায় আরেকটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন কিনা, সেখানে থাকবে ছাত্র বা তরুণদের প্রাধান্য। এটা যদি হয় তাহলে আমি মনে করি যে এটা দুর্ভাগ্যজনক হবে, এই কারণে যে ডক্টর ইউনূসের প্রধান আহ, শক্তি হচ্ছে যে সে নিরপেক্ষ লোক। সেই নিরপেক্ষতা যদি হারিয়ে ফেলেন তাহলে ওনার কিন্তু বৈধতা থাকে না। সরকারের নামই হয় কেয়ারটেকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। নির্দলীয়, নির্দলীয়, নিরপেক্ষ বলে না, নির্দলীয়। তো এখানে ওনার তো একটা দল আছে। এখন যদি ওনার অ্যাডভাইজাররা আর একটা দল করে, সেই দলের উনি তো একটা পার্ট হয়ে দাঁড়ায়। এই যে জটিল বিষয়গুলি উনি কেন যে ওনারা চিন্তা করছেন না, আমি সমস্যা খুব একটা দেখি না, কারণ দল তো হইতেই পারে। তো নামের ভিতরে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, ছাত্র যারা, ছাত্রদের দল, ছাত্র মানে কি, সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাহলে এই দলটা কি পার্ট টাইম হবে? এক। দুই নম্বর, ছাত্রদের দল তো সব কলেজ কেন্দ্রিক হবে, ইউনিভার্সিটি কেন্দ্রিক হবে, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হবে। এটা যেমন ছাত্রলীগ ছিল, ছাত্র দল, ছাত্র সমাজ, বিভিন্ন দল থাকে। সুতরাং এই নাম ছাত্রদের দল, এই কথাটা না, আমার ধারণা যে তরুণদের দল, তরুণ যারা, মানে ইয়াং, এবং ইয়াংদের, শুধু ইয়াংদের যদি একটা দল হয়, সেটা জেনারেশনাল একটা কনফ্লিক্ট হবে। সব ইয়াং লোক, ওল্ড লোক নাই, বা অন্য বয়সের লোক নাই। কোনো একটা দল তো শুধু ইয়াংদের নিয়ে হয় না, কোনো একটা দল শুধু বৃদ্ধদের নিয়ে হয় না, সবাইকে নিয়েই করতে হয়। সুতরাং আমি মনে করি যে এটা একটা মিক্স হবে, ইভেনচুয়ালি দেয়ার উইল বি এ মিক্স। হয়তো তরুণদের প্রাধান্য থাকবে, কারণ তরুণরা একটা সফল একটা গণ অভ্যুত্থান করছে, যার মাধ্যমে আমরা একটা মানে একটা ডিক্টেটরকে, একটা স্বৈর শাসককে উৎখাত করতে পারছি। সুতরাং এটা তাদের বিরাট সাফল্য। এই সাফল্যের উপর ভিত্তি করেই তারা দল করতে চাচ্ছেন, সেটাকে ওয়েলকাম করি। কিন্তু আর একটা কথা, যেটা আপনি ওই আপনার ইসের মধ্যে বলছেন, নেপথ্য কি সরকার? নেপথ্যে যদি সরকার থাকে তাহলে এটা ছাত্রদের দল না, এটা রাজার দল, মানে কিংস পার্টি। এ বিষয়ে কোনো সন্দেহ নাই যদি থাকে। আমাদের এই কিংস পার্টির ইতিহাস কিন্তু অনেক লম্বা এবং গণতন্ত্রের বিপক্ষে যায়। যেমন পাকিস্তান আমলে আইয়ুব খান সামরিক শক্তির বলে ক্ষমতা নিলেন, এবং উনি কনভেনশন মুসলিম লীগ বলে একটা দল করলেন, সেটা বহুদিন পর্যন্ত ছিল। তারপরে আপনি দেখেন, জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করলেন বা ক্ষমতায় আসলেন বলি, তখন কিন্তু উনি প্রথমে একটা দল করলেন, জাগো দল। এটা অনেকেই জানে না। জাগো দল ভেঙে দিয়ে উনি করলেন যে জাতীয়তাবাদী বিএনপি করলেন। এরশাদ জাতীয় পার্টি করলেন। মইনু আহমেদ যখন ক্ষমতায় ছিলেন, ফখরুদ্দিন মইনুদ্দিন, তারা কিন্তু কিংস পার্টি করার চেষ্টা করছেন। সেইখানে ফেরদৌস আহমেদ কোরেশি এবং মেজর জেনারেল ইব্রাহিম, এদেরকে নিয়ে। এখন কি ডক্টর ইউনূস কি সেই ধারাবাহিকতায় আরেকটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন কিনা, সেখানে থাকবে ছাত্র বা তরুণদের প্রাধান্য। এটা যদি হয় তাহলে আমি মনে করি যে এটা দুর্ভাগ্যজনক হবে, এই কারণে যে ডক্টর ইউনূসের প্রধান শক্তি হচ্ছে যে সে নিরপেক্ষ লোক। সেই নিরপেক্ষতা যদি হারিয়ে ফেলেন তাহলে ওনার কিন্তু বৈধতা থাকে না, ওনার একেবারেই বৈধতা থাকে না। ইতিমধ্যেই উনি তো বারবার আপনার বলছেন যে ছাত্ররা ওনার নিয়োগকর্তা, ছাত্ররা মানে ছাত্ররা এই আন্দোলনের রক্ত দিয়েছে বা ছাত্রদের জন্য এই আন্দোলন হয়েছে, ছাত্রদের জন্য আজকে এই পরিস্থিতি বাংলাদেশের, মানে এই পরিস্থিতি ফেরত পেয়েছে। তো সেইখানে আমরা কি নিরপেক্ষতার জায়গা আসলেও ওনার মধ্যে এখন খুঁজে পাচ্ছি কিনা এই 6 মাসে? না, ওনার পক্ষে, উনি প্রথমেও নিরপেক্ষ ছিলেন না। আপনি যদি মনে করতে পারেন যে 1996-এ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল, ফার্স্ট কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেই কেয়ারটেকার গভর্নমেন্টের উনি একজন অ্যাডভাইজার ছিলেন। উনি মাস এডুকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ক অ্যাডভাইজার ছিলেন। এখন আমরা দেখি যে এই যে কয়েকটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে বা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, তার যারা সদস্য, মেম্বার, উপদেষ্টা, যারা প্রধান উপদেষ্টা, কেউই কিন্তু অতীতে কোনো রাজনীতি করেন নাই, কিংবা পরেও রাজনীতি করেন নাই। এই এই ছেড়ে দেওয়ার পরেও করেন নাই। একমাত্র এক্সেপশন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস।
উনি 96-এর যে ছিলেন, তারপর কিন্তু 2007-এ এসে উনি কিন্তু একটা রাজনৈতিক দল করছিলেন, যে দলের ক্যান্ডিডেটও সব ঠিকঠাক করা হয়েছিল, সৎ প্রার্থী, আন্দোলন বা এই ধরনের একটা রাজনৈতিক দল। তো একটা রাজনৈতিক দল উনি তো করতে পারেন নাই, কেউ এই দিকে গুরুত্ব দেয় নাই। এখন উনি এখন তো উনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ লোক। উনার উপদেষ্টা মন্ডলীর কেউ যদি ওপেনলি বলে যে আমরা ইলেকশন করব, তাহলে তো এই সরকারের কোনো নিরপেক্ষতা থাকে বলে আমার কাছে তো মনে হয় না। আর তাছাড়া আপনি দেখেন আরেকটা বিষয়, যে এটাও আমাদের চিন্তা করতে হবে যে 13 অ্যামেন্ডমেন্ট কিন্তু এটাকে হাইকোর্ট বলছে যে এটা অবৈধ। অ্যামেন্ডমেন্ট ক্যান্সেল করছেন, যে এই 15 অ্যামেন্ডমেন্ট যেটা ক্যান্সেল করছেন সেটা কিন্তু অবৈধ বলা হয়েছে। অর্থাৎ কেয়ারটেকার সিস্টেম কিন্তু চালু থাকার কথা টেকনিক্যালি, সেটা কেন চালু হচ্ছে না? কেয়ারটেকার সিস্টেমের যেসব নিয়ম আছে এই অ্যাডভাইজারদেরকে, যে তাদের 25 বছর বয়স হতে হবে, অর্থাৎ সংসদ সদস্যের যোগ্যতা থাকতে হবে, তারপরে তাদের থাকতে হবে আপনার বয়স 72 বছরের বেশি হতে পারবে না, এই ধরনের কিন্তু বিষয় আছে। আর এবং তারা সম্পূর্ণভাবে এবং সরকারের নামই হয় কেয়ারটেকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় নিরপেক্ষ বলে না, নির্দলীয়। তো এখানে ওনার তো একটা দল আছে। এখন যদি ওনার অ্যাডভাইজাররা আর একটা দল করে, সেই দলের উনি তো একটা পার্ট হয়ে দাঁড়ায়। এই যে জটিল বিষয়গুলি উনি কেন যে ওনারা চিন্তা করছেন না, কারণ পাবলিক তো এসব বিষয় নিয়ে খুবই আলোচনা করে, গ্রামে গঞ্জে চায়ের এসে তারা কিন্তু সবসময় চায় যে অন্তর্বর্তী সরকার বা যে সরকারই থাকুক নিরপেক্ষ হবে। সে নিরপেক্ষতা যদি হারিয়ে ফেলেন বা খুইয়ে ফেলেন, তাহলে উনার বৈধতা নিয়েই তো একটা এসে যাবে, কি বলে, প্রশ্ন উঠে আসবে।